আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। নোংরামি করলে বরদাস্ত করব না, জামায়াতকে আব্দুল কাদের। ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথম পাবে হতদরিদ্র পরিবার, খাদ্যমন্ত্রী। আরও থাকছে, সাবেক সমন্বয়ক মাহদির সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল জানা গেল। আরও শুনছেন, এমপিদের শপথপাঠের পর রহস্যময় স্ট্যাটাস মামুনুল হকের। সর্বশেষ থাকছে, ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নোংরামি করলে বরদাস্ত করব না, জামায়াতকে আব্দুল কাদের। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সতর্ক করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, নোংরামি করলে বরদাস্ত করব না। শনিবার ২১ ফেব্রুয়ারি বেলা ২:২০ একটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হল, বাধ্য হয়ে হোক আর যেমনই হোক, জামায়াত শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদের স্বাগত জানাই। তবে তাদের ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের টেন্ডেন্সি তাদের মধ্যে পরিলক্ষিত, সেটা কাম্য নয়, আর আমরা হতেও দেব না। ৫ই অগস্টের পরে এরকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন। আবরার ফাহাদ থেকে শুরু করে সবকিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পায়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে। এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো, বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে? আপনাদের সম্মানিত আমিরের ভাষাই বলি, পরিবর্তন হচ্ছেন, হন, স্বাগত জানাব, কিন্তু নোংরামি করবেন, বরদাস্ত করব না। ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথম পাবে হতদরিদ্র পরিবার, খাদ্যমন্ত্রী। বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথমেই হতদরিদ্র পরিবার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, আজকের বৈঠকে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে, পর্যায়ক্রমে এই সুবিধা বাড়ানো হবে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের আওতায় নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতদরিদ্র পরিবারের নারীদের নগদ টাকা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। ২-১ দিনের মধ্যে ঠিক করা হবে প্রাথমিকভাবে কত মানুষ এ সুবিধা পাবেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। টাকার পরিমাণ নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে কর্মবিমুখ নারী, বিধবা দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবে। সাবেক সমন্বয়ক মাহাদির সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল জানা গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানের সঙ্গে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কী হয়েছিল তা নিয়ে সামাজিক মাধ্যমে গত কদিন ধরেই নানা আলোচনা চলেছে। মাহাদি হাসান বাংলাদেশে ফিরেছেন বুধবার বিকালে। মাসখানেক আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কারণে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যেই মাহাদি হাসান ওসি আবুল কালামকে হুমকি দিচ্ছেন এই বলে যে তারা বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছেন। এই বক্তব্য নিয়ে সমালোচনার মুখে গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে মুক্তি দেওয়া হলে তা নিয়েও হয় সমালোচনা। সম্প্রতি তিনি দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নিতে। সেখানেই তাকে কেউ একজন চিনে ফেলে এবং একটা ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরেই সক্রিয় হয়ে ওঠেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। ওই কর্মকর্তারা মঙ্গলবার আর বুধবার তার উপরে কিভাবে নজর রেখেছিলেন আর শেষমেশ তার সঙ্গে ঠিক কি করা হয়েছে তা জানতে পেরেছে বিবিসি বাংলা। এমন দুজন ব্যক্তির সঙ্গে বিবিসি বাংলা পৃথকভাবে কথা বলেছে, যারা গোটা ঘটনাক্রম সম্বন্ধে ওয়াকিবহল।
অবশ্য তাদের নাম উল্লেখ করা হবে না এই শর্তেই কথা বলেছেন। তারা দুজনেই বলেছেন যে মাহাদি হাসানকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়নি কোথাও, তবে এটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত বিরোধী কথা বলে এবং বাংলাদেশের এক হিন্দু পুলিশ কর্মকর্তাকে মেরে ফেলার প্রকাশ্য দাবি করে এমন কোনো ব্যক্তিকে ভারতে অবস্থান করতে দেওয়া হবে না। তাকে এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে নিজের দেশেই ফিরে যাওয়া ছাড়া তার অন্য কোনো উপায় নেই। এমপিদের শপথ পাঠের পর রহস্যময় স্ট্যাটাস মামুনুল হকের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সাংসদ সদস্যরা শপথ পাঠের পর এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে রহস্যময় বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে মামুনুল হক বলেন, এজন্যই আমরা গণভোট আগে চেয়েছিলাম। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেছেন জামায়াত ও স্বতন্ত্র সাংসদ সদস্যরা এমপি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। এর আগে প্রথম ধাপে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সাংসদ সদস্যরা। তারা বেলা 11:15টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে শপথ গ্রহণ করেন। ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালক ও ৪ জন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমণির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও ২ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই ৩ জনের এবং হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।